দোহাই দিয়ে, যাতে আমরা সংযুক্ত মোর্চার সিপিএম এর শ্রমিক লাহিড়ী স্যারের নেতৃত্বে আমরা গিয়েছিলাম, পুজোর দোহাই দিয়ে যাতে অন্তত মানুষগুলোকে বাড়িতে পৌঁছে দিতে পারি। তখন একজন ম্যাডাম ছিলেন, যে ম্যাডাম ঈদ আসছে, অন্তত এদেরকে বাড়ির পৌঁছানোর ব্যবস্থা করুন। ম্যাডাম পুজো আসছে, এদেরকে বাড়ির পৌঁছানোর ব্যবস্থা করুন। আচ্ছা দেখছি। যে ডিস্ট্রিক্ট কালেক্টরের, আমি অন রেকর্ড বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, যে ডিস্ট্রিক্ট কালেক্টরের শাসক দলের নেতা দ্বারা গুন্ডাদের অত্যাচারের শিকার হয়ে মানুষ বাড়ি ছাড়া হচ্ছে, বাড়ি ফেরানোর ক্ষমতা নেই, সেই ডিস্ট্রিক্ট কালেক্টর কোনটা সরকারি জায়গা আর কোনটা ওয়াকফের জায়গা সেটা ডিসাইড করার ক্ষমতা কতটা আছে সেটা প্রশ্ন থেকে যাচ্ছে। ওই জন্য আমরা বিরোধিতা করছি। সংখ্যায় কম, দাবি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যুক্তির কাছে তো পারছে না। আমরা দেখছিলাম আমাদের যারা লেফট ফ্রন্ট সহ যাদের কংগ্রেস, জাতীয় কংগ্রেস, বিভিন্ন রাজনৈতিক দলের এমপিরা যারা বক্তব্য দিচ্ছিল, দাঁড়াতে পারেনি তাদের যুক্তি তর্কের কাছে। আমাদের রাজ্য সরকার যেটা চলছে, সংখ্যালঘু আর আদিবাসীদের সব থেকে বেশি দরদি বলে প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্য, না সংখ্যালঘুদের জন্য না আদিবাসীদের জন্য সেই অর্থে কোনো গঠনমূলক কর্মকাণ্ড আমরা দেখতে পাইনি। প্রশ্ন উঠলে হয়তো বলতে পারেন ইমাম ভাতা মুয়াজ্জিম ভাতা দিয়ে একটা জনগোষ্ঠীকে, একটা জাতিকে কোনোদিন এগিয়ে নিয়ে যাওয়া যায় না। ঠিক একইভাবে আদিবাসী সমাজের ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে বলতে পারে কোনো একটা তাদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তাদের সাথে একটু নৃত্য পরিবেশন করে দিলাম, এটাই নাকি আদিবাসীদের উন্নয়ন হয়ে যায়। কিন্তু 6 শিডিউলের ব্যাপারে যে রাইট আছে আদিবাসীদের, সেটা নিয়ে যখনই প্রশ্ন করা হয়, সেটা নিয়ে যখনই চর্চা করতে চায়, সে বিধানসভার মধ্যে হোক আর বিধানসভার বাইরে হোক, আমাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করা হয়। তো 6 শিডিউল থেকে শুরু করে, মাইনরিটিদের রাইট থেকে শুরু করে, আর্টিকেল 14, আর্টিকেল 15, 25, 26 থেকে সংবিধানের প্রত্যেকটা আর্টিকেল যদি আমরা সুরক্ষিত রাখতে চাই, তাহলে আমাদেরকে করতে হবে কর্তব্য, আমাদের দায়িত্ব নিতে হবে সকলকেই, যে ওই সংবিধান পরিচালনার দায়িত্বে কাদেরকে আমরা পৌঁছে দেবো। আর এটা ক্ষেত্রে করতে গেলে, যেহেতু আমরা এখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টিসের লিডার্সরা আছি, আমি মনে করি যারা যত বড় পার্টি তাদেরকে তত বিনয়ী হতে হবে, তাদেরকে তত আমাদের মতো ছোট পার্টিকে আঁকড়ে ধরে এই কাজটা করতে হবে। মহাজাতি সদন দেয়নি, তাও এখানে একটা এরকম সমাবেশ আজকে হয়ে গেল, জায়গাটা ছোট পড়ে গেছে। তার মানে হচ্ছে আসলে যেটা দীপঙ্করবাবু বললেন, যে কলকাতার মানুষ, রাজ্যের মানুষ কিছু কথা বলতে চাইছে, তারা গুমড়ে গুমড়ে মরছে, এবং সেটা এখানে সমবেত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই কনভেনশনে হাজির হয়ে সেই কথারই কিছু প্রতিফলন ঘটাতে চাইছি। বিষয়ে চলে আসি। অনেকগুলো কথা হয়ে গেছে, শেষের দিকে বললে সুবিধে, কম বললে চলবে। ইতিমধ্যে আপনারা সব জেনে গেছেন। তো সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও কেন বলতে হচ্ছে? আচ্ছা, এত সিরিয়াস সব কথা হচ্ছে, তো আমি একটা সংবিধান বাঁচানোর ব্যাপারে, দেখবেন মোদি যখন এলো 2014 সালে, তো প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম চালু করা হলো নভেম্বর মাসের 25 তারিখে সংবিধান দিবস পালন করা হবে। আমরা তো 26শে জানুয়ারি জানি যেদিন সংবিধান আমরা গ্রহণ করেছি। তো সংবিধান দিবস পার্লামেন্টে ডিবেট হচ্ছে প্রথমবারেই। তো গেহলট বলে একজন পরে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, গভর্নর হয়েছিলেন, তো তিনি বক্তৃতা করছেন, আমাদের দিকে দেখে বলছেন, বিরোধীদের দিকে, কংগ্রেস সিপিএম এসব বামপন্থী দেখে, যে আপনারা বলেন মোदी जी संविधान नहीं मानता है, मोदी जी संविधान को बहुत मान्यता देते हैं, একেবারে প্রায় পুজো করে আর কি। সেটা বলার জন্য বলছে, जब मोदी जी मुख्यमंत्री थे गुजरात में, तो हाथी के ऊपर हौदा करके, मखमल का चादर लगा करके, उसके ऊपर संविधान रख करके आगे आगे हाथी चल रही थी और पीछे पीछे मोदी जी चल रहे थे। अरे हंसने की बात नहीं है, अभी तो हंसी हुआ नहीं। तो আমি বললাম, আরে বাবা, সংবিধানটা হাতির ওপরে চড়িয়ে তার পেছন পেছন যাওয়ার জন্য নয়, দেশটা কিভাবে চলবে সেই পথ নির্দেশ করার জন্য। দেশ চালানে के लिए कौन सा रास्ता लेना पड़ेगा वो संविधान में लिखा हुआ है। तो এটা হচ্ছে আড়ম্বর, জাঁকজমক, दिखावा होता है ना, अब तक यही चल रहा है। ये जो ऑपरेशन सिंदूर बोल रहे हैं ना, এটা আড়ম্বর, জাঁকজমক, বাগাড়ম্বর। গোটা পৃথিবীতে গিয়ে মোদি 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 বলে চিৎকার হয়নি ভাড়াটে লোকজনকে নিয়ে গিয়ে? আর এখন যখন বিপদে পড়েছি, আমাদের বিদেশ নীতি নিয়ে যেটা দীপঙ্করবাবু বললেন, আমরা সবাই দেখছি, আজকে আমাদের প্রতিবেশী কোনো দেশ আমাদের সঙ্গে নেই, বিদেশে কোনো দেশ আমাদের সঙ্গে নেই। ভিডিও গেমে, টেলিভিশন চ্যানেলে তো যুদ্ধের নাম করে ভিডিও যুদ্ধ হয়ে গেল, কিন্তু বাস্তবতায় সর্বদলীয় বৈঠকে থাকলেন না, বিহারে চলে গেলেন।
বিশেষ অধিবেশন ডাকলেন না, কিন্তু বললেন সর্বদলীয় প্রতিনিধি নিয়ে গিয়ে পৃথিবীর মানুষগুলোকে বোঝাতে হবে, দেশগুলোকে বলতে হবে। কোনো দেশের রাষ্ট্রপ্রধান সেই প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন না, কিন্তু যাদের সঙ্গে কথা বলা হচ্ছে ঠিকই সবাইকে যেতে হবে একসঙ্গে, দেশের কথা একসঙ্গে বলতে হবে। আমরা তো এটাই বলেছিলাম। পেহেলগাঁওতে যখন সন্ত্রাসবাদীরা হামলা করলো, মিডিয়ার দৌলতে সবাই জেনে গেল পুচকে মারা, একটা ঘৃণা তৈরি করার জন্য, একটা হিংসা তৈরি করার জন্য, একটা ভাগাভাগি রাজনীতি করার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হলো। আমাদের বিদেশ সচিব বললেন সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য ছিল, যারা পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী, তাদের উদ্দেশ্য ছিল এই হামলা করা, 26 জনকে মারার, পেহেলগাঁওতে ঢুকে এসে, যে তারপরে যাতে গোটা দেশে একটা দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি তৈরি হয়। তাহলে দেশের মধ্যে আমরা দেখলাম পেহেলগাঁও ঘটনার পরে একটা বড় অংশের শাসক দল আরএসএস, বিজেপি এবং একটা বড় অংশের মিডিয়া, তারাই হিন্দু মুসলমান ভাগাভাগি রাজনীতি করার চেষ্টা করলো। তা কার কথা বললো? সন্ত্রাসবাদীদের যে উদ্দেশ্য ছিল আর এদের উদ্দেশ্য এক হয়ে গেল না? আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যুদ্ধ হলে, সন্ত্রাসী হামলা হলে, বৈরাক্রমণ হলে প্রথম কাজ হচ্ছে দেশের সবাইকে এক কাট্টা করা। এমন একটা কথা অবস্থা হয়ে গেল যে ঐক্যের কথা বলাটাও দেশের বিরোধী হয়ে গেল, ভাগের কথা বলতে হবে। আমরা এই এতক্ষণ কথা বলে হচ্ছে আমাদের সংবিধানটা এলো কি করে? তার আগে দেশের স্বাধীনতা লড়াই হয়েছে 190 বছর ধরে। 190 বছরের লড়াইয়ের পরে এই নানান ধর্মের, ভাষাভাষী, জাতি, জনগোষ্ঠীর মানুষ এককাট্টা হয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। সেই সাম্রাজ্যবাদ বিরোধী যে মনোভাব মানুষের, উপনিবেশের বিরুদ্ধে মুক্তির জন্য যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা কি বলেছিলাম? নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের ধর্মবিশ্বাস আলাদা, উপাসনা গৃহ আলাদা, উপাসনা পদ্ধতি আলাদা, খোরাক আলাদা, পোশাক আলাদা, বুলি আলাদা, তো আমরা সবাই মিলে এক। এটাই তো ইউনিয়ন অফ স্টেটস। সংবিধান অনুযায়ী ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস। সেখানে দাঁড়িয়ে এই সংবিধানের যে মূল স্পিরিট, সেটা এই সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের একটা কন্টিনিউয়েশন। যারা ওই সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে ছিলেন না, স্বাধীনতার লড়াইয়ে ছিলেন না, তাদের কাছে এই সংবিধানটাও খুব একটা গ্রহণযোগ্য নয়, কারণ ওই লিগেসিটা বহন করে না। সংবিধানে মানুষের অধিকার, মানুষের, এটা বুঝতে হবে। সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমাদের এখানে একটা পেচ্ছাপখানা পায়খানা হলে বলা হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হয়েছে, কিন্তু সংবিধান তৈরি হয়েছে কারোর অনুপ্রেরণায় না। তখন তো বলা যেত নেহরুর অনুপ্রেরণায়, রাজেন্দ্র প্রসাদের অনুপ্রেরণায়, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের অনুপ্রেরণায়। নো, এমনকি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও নয়, সংবিধান সভাও নয়। কারা নিল সংবিধান? উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তার মানে সবার উপরে মানুষকে স্থান দেওয়া হলো। এমনকি উই দ্য পার্লামেন্টেরিয়ান নয়, উই দ্য পলিটিশিয়ান নয়, নট ইভেন উই দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া। তো এই নাগরিকতা আইন সংশোধনী এত নাগরিকতার উপরে জোর দেওয়া হচ্ছে তো, কিন্তু এটা লেখাই নেই উই দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া, লেখা হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তাহলে আমরা এখানে আজকে যারা সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও বলছি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। সেখানে জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গের ওপরে দাঁড়িয়ে এই ঐক্যটা এখন সবচেয়ে বেশি দরকার।